31শে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং একের পর এক ভূমি হারাচ্ছে ভারত, একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু শেষ রক্তাহনে প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যর্থ রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাট। কিন্তু কিছু করার নেই, কারণ সেই দাদাগিরিটারও একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সাব্বাস, ধর তক্তা মার পেরেক, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে, পারি না পারি সাহসের পরিচয় দিতে হবে। এরকম করতে করতে একদিন হয়তো সফলতা চলে আসবে। দর্শক, খুবই আনন্দের খবর, ভালো খবর, অ্যাকশন শুরু হয়ে গেছে। বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আজকে যে ঘটনাটি ঘটেছে, আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সমন্বয়কের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ এক মন দুধের মধ্যে এক ফোঁটা চেনা পড়লে যেমন পুরোটা দুধ নষ্ট হয়, আজকের দিনে সমন্বয়কদের পক্ষে বাংলাদেশের বিশাল একটা জনগণ কানেক্টেড। সংবিধানের কবর রচনা করা হলে সরকারের কি হবে, উপদেষ্টাদের কি হবে, তারা কি থাকতে পারবে? মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। তাদের এই 31শে ডিসেম্বর কি আদৌ সফল হবে? হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না, আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনে দেখাচ্ছে না। জামাত বিএনপি এটা কি শুরু করছে? চলিতেছে সার্কাস, বাংলাদেশে সার্কাস চলতেছে। মানে কি বলবো, আমরা দর্শক হিসাবে দেখতেছি। বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো। তবে কি ভয়ে থরথর করে কাঁপছেন ডক্টর ইউনূস? তিনি কি আসলে চিন্তা করছেন যে তার ক্ষমতা বেশি দিন আর নেই এবং শেখ হাসিনা কি প্রত্যাবর্তন করতে চলেছেন? যেহেতু ছাত্র সমাজই এবার শেখ হাসিনার পক্ষ নিয়ে এরকম কথা বললেন। আজ 31শে ডিসেম্বর ভয়ঙ্কর পরিকল্পনা ছিল অনেকেরই, তাদের পরিকল্পনাগুলো এখন ব্যস্তে চলে যায়। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরেই এই 31শে ডিসেম্বরকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং সমালোচনা হয়েছিল। অনেকে কিন্তু কঠিন ষড়যন্ত্র করেছিল এই 31শে ডিসেম্বরটাকে নিয়ে, অনেক কিছু তারা এই 31শে ডিসেম্বর করবে। এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি হঠাৎ, যে তাদেরই নাকি কঠিন অবস্থা হয়ে যায়। দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুদিন ধরেই ঝামেলা চলছিল এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অন্যান্য রাষ্ট্রগুলোও চাপ দিচ্ছিল, যেমন বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছিল অনেকেই, অন্যদিকে ভারতও কিন্তু বসেছিল না। ভারতও অনেক পরিকল্পনা করেছিল এবং তারা কঠিন প্রস্তুতি নিচ্ছিল। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই 31শে ডিসেম্বর কি হয়েছে এবং কিভাবে তাদের এই কঠিন অবস্থাটি হয়েছে এই 31শে ডিসেম্বর। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যেই ঘোষণাটার জন্য আসলে বাংলাদেশের হয়তোবা অনেকেই আসলে মানে তাকিয়ে আসলে বিপিনের মুখের দিকে, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন, এক সেকেন্ডও দেরি করবেন না। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং আপনার সচিবালয় নিজেরাই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে, এরা নিজেদেরকে বর্তমান বাংলাদেশের কোষাগার খালি করার জন্যই নিজেরা ব্যস্ততা বা এটাই তারা প্রমাণ করতেছে। তারা যাতে আরো ভালোভাবে আসিফ নজরুল সহ আরো ভালোভাবে লুটপাট করতে পারে, এটার জন্যই এরা এই ধরনের 31শে ডিসেম্বর কিংবা আরো অনেক সমাবেশের ডাক বর্তমান একের পর এক চালিয়ে যাচ্ছে। বর্তমান এটাকে রুখে দেওয়ার জন্য আমি বলতে চাই সমস্ত রাজনৈতিকবিদ বা দলকে একত্র হতে হবে। এই ধরনের কিংবা এই অপশক্তিদেরকে বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ কিংবা এদেরকে বা এদের বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্তভাবে অবস্থান না নিতে পারি, তাহলে আমাদের বা আমরা যে বা যারা যে বড় রাজনৈতিকবিদ বা যে আপনার পলিটিশিয়ান আছে, আমাদের আগামী দিনগুলো খুবই অন্ধকার।
আমরা আগামী দিনে নির্বাচন কিংবা ভালোভাবে রাজনীতিতে যোগ দিতে পারবো কিনা সেটা নিয়েও অনেক ধরনের সন্দেহজনক বা সন্দেহ করার কিন্তু সেই মানে তিনি বোঝাতে চাচ্ছে যে আপনার সেই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। এখন কথায় আসুন, বিপিনুর আসলে হঠাৎ করে এই ধরনের চমৎকার একটি আপনার ডাক কেন দিলেন? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে সমন্বয়ক সার্জিস হাসনাত কিংবা অন্যান্য অনেকেই বর্তমান বাংলাদেশে যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি কিংবা আপনার মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং আপনার 2 মাস পরে টক শোতে এসে আপনার সমন্বয়ক হান্নান তিনি স্বীকার করা যে আমরা যদি মেট্রো রেল না পড়াইতাম, পুলিশ গণহত্যা না করতাম কিংবা আদার্স আর অনেক যেগুলো নাকি মানুষের অন্তর্চক্ষুর আড়ালে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যদি না ঘটাইতাম, তাহলে আমাদের আন্দোলনের এই বিজয় কিংবা এত বড় একটা স্বাধীনতা আমরা কখনোই অবলম্বন করতে পারতাম না। মানে তারা এটাকে বলতেছে স্বাধীনতা, আপনি বুঝতে পারেন? এখন যাই আসুক, এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে যে 31শে ডিসেম্বর শহীদ মিনারে সমন্বয়ক সার্জিস হাসনাত এদেরকে যেখানেই পাবেন এদেরকে গণপিটুনি দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এই বইরা খাটাস, এই মানে অতীত বইরা এবং বয়স্ক যে নাকি বয়সের বারে নড়তে পারে না, মানে নিজের ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না, এদেরকে দিয়ে কখনো দেশের সংস্কার তো দূরে থাক, আপনার দেশের উন্নয়ন কখনোই আশা করা যায় না। এরা যেই পর্যন্ত বাংলাদেশের সরকারের চেয়ারে বসে থাকবে সেই পর্যন্ত বাংলাদেশ প্রতিনিয়ত রসাতলের দিকে যাবে, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। আমি আসলে বরাবরের মতো বিপিনুরকে মানে আমি কনফিউজ থাকি, তিনি আসলে মাঝে মাঝে কি বলে। তবে তিনি বর্তমান ভাই, তিনি আপনি যদি বর্তমান হিংসাটা একটু সাইডে রেখে যদি আপনি সমস্ত রাজনৈতিকবিদ যে বাজার আছে তারা যদি একটু নিজেদের ভালোর দিকে তাকান, বিশেষভাবে আওয়ামী লীগ, বিএনপি কিংবা আদার্স যে বাজার আছে, যদি আপনারা নিজেদের ভালোর দিকে তাকান, তাহলে আমি বলবো যে অবশ্যই বিপিনুর যে বার্তাটা দিলেন বা ডাকটা দিলেন, নিঃসন্দেহে ভাই হিংসাটা ভুলে গিয়ে বিপিনুরের কথায় অন্তত রাজপথে যদি নামার হয় নেমে যায়েন ভাই। কারণ বিপিনুর যখন মাঠে নামবে, কারণ বিপিনুর কিন্তু বলছে যে সমস্ত রাজনৈতিকবিদকে আমি আহ্বান জানাচ্ছি আমার এই ডাকে, আশা করি আপনারা সাড়া দেবেন। আর বিপিনুর কিন্তু ভাই আপনাদের সকলের কিন্তু দাওয়াত দেয়, মানে একত্রে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 31শে ডিসেম্বর এই অপশক্তি কিংবা এই স্বাধীনতা বিরোধীদের শক্তিদেরকেই করতে হবে, কাউন্টার দিতে হবে। 31শে ডিসেম্বর সমন্বয়করা থাকবে একদিকে, জামাত শিবির থাকবে একদিকে, আর আপনার চরমোনাই থাকবে আরেকদিকে, আর হচ্ছে আপনার কি বলে মানে আদার্স আর অনেকেই থাকবে, মানে সবাই হচ্ছে আপনার স্বাধীনতা বিরোধী। এবং আওয়ামী লীগ, বিএনপি বা আরো অন্যান্য যে রাজনৈতিক যে দলগুলো আছে প্রত্যেকের বিরুদ্ধে 31শে ডিসেম্বর এরা সম্মেলন করবে। এখন এটাকে আটকানোর জন্য আপনার বিশেষভাবে আওয়ামী লীগ আর বিএনপি যদি ভাই একতা ঘোষণা আপনারা না দেন, তাহলে আপনাদের হয়তোবা রাজনীতি করাটা বা রাজনীতিতে পুনরায় ফিরে আসাটা আমার মনে হয় এখানেই অনেকটা কনফার্ম হয়ে যাবে যে আপনারা আসতে পারবেন কিনা ভবিষ্যতে। কারণ এই 31শে ডিসেম্বর কিন্তু শুধু 31শে ডিসেম্বর না, এই 31শে ডিসেম্বর অনেক কিছু ডিপেন্ড হচ্ছে আওয়ামী লীগ আপনার আগামী বাংলাদেশে কিংবা সরকারের চেয়ারে বসতে পারবে কিনা, বিএনপি সরকারের চেয়ারে বসতে পারবে কিনা, কিংবা আগামী বাংলাদেশটাকে বাংলাদেশ থাকবে কিনা, নাকি বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান পুনরায় তারা একদম লিখিত করে দিয়ে দিবে, এটা নিয়েও কিন্তু অনেক বড় একটা কিন্তু দুশ্চিন্তা কিংবা আপনার আশঙ্কার ভিতরে কিন্তু বর্তমান বাংলাদেশটা কিন্তু পড়ে আছে। মানে আপনি যদি সহজ ভাষায় বোঝেন তাহলে বাংলাদেশটা বর্তমান আপনার দেশ বিরোধীরা, তারপর হচ্ছে আপনার পাকিস্তানিদের বিচের কাছেই বর্তমান এই বাংলাদেশটা কিন্তু বর্তমান হাতে আছে। এদেরকে কিংবা এই ধরনের অপশক্তিকে আপনার উপরে ফেলে দিতে আমি মনে করি যে অবশ্যই আপনার সাবেক বিপিনুরের পাশে কিংবা তিনি যে ডাকটা দিলেন তার ডাকের আমি মনে করি ভাই সকলের যোগদান করাটা অনেক বেশি ভালো হবে। কারণ আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সমন্বয়কের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চেনা পড়লে যেমন পুরোটা দুধ নষ্ট হয়,
আজকের দিনে সমন্বয়কদের পক্ষে বাংলাদেশের বিশাল একটা জনগণ কানেক্টেড, তাদের চোখে তারা স্বপ্ন দেখে আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর, নিপীড়ন থাকবে না, ক্যাম্পাসগুলো থাকবে কি বলা হয় যে গুন্ডামি মুক্ত, দালালি মুক্ত অথবা স্বৈরাচার মুক্ত। কিন্তু যখন সমন্বয়ক নিজেই নিষিদ্ধ ছাত্রলীগের মতন গুন্ডামিতে মানে নিজের ভূমিকা রাখে, এই সামান্য ক্ষমতা জুম্মায় 8 দিনও হয় নাই মানে প্রয়োগ করে, তাহলে আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের দোষ দিয়ে কি লাভ হবে? আজকে এক ঘটনা ঘটেছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক সাধারণ শিক্ষার্থীকে ব্যাপক পিটিয়েছে আপনার প্রান্ত বড়ুয়া নামক একজন সমন্বয়ক। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই সমন্বয়ককে বাটাম দেওয়ার জন্য মোটামুটি একটা ব্লকে ফালাই দিয়েছিল। পরবর্তী সময় পুলিশ এসে তাকে উদ্ধার করা লাগে। আপনার সকাল 10:30টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারি গলিতে এই ঘটনাটি ঘটেছে। একাধিক শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া আইন বিভাগের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে সে সিএসই বিভাগের 3য় সেমিস্টারের এক ছাত্রকে ব্যাপক পরিমাণ পিটাপিটি মানে মারধর করেছেন। বিষয়টি জানাজানির পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ সমন্বয়কের হাড্ডি মাংস এক করার জন্য শিক্ষার্থীরা সামনে চলে এসেছিল। এরপর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কলেজ থেকে পুলিশকে ফোন করা হয়, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দুপুর 2:10 দিকে ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ওসি বলছেন শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে, পরিস্থিতি এখন আমরা নিয়ন্ত্রণ করেছি আর শিক্ষকেরা বসে বিষয়টা সমাধান করেছেন। সিএসি বিভাগের এক শিক্ষার্থী বলেন 5ই আগস্ট পরবর্তী পিইউসি অল ডিপার্টমেন্ট নামক একটা গ্রুপ খোলা হয়েছিল। ওই গ্রুপে একটা কমেন্টকে কেন্দ্র করে তানভীর নামক এক শিক্ষার্থীকে ব্যাপক মারধর করে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া। এ বিষয়ে জানতে প্রান্ত বড়ুয়ার মোবাইল নম্বরে একাধিক কল দিলেও তিনি আসলে কলটি রিসিভ করেননি। করবে কিভাবে? এই মুহূর্তে সমন্বয়কদের নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানান ধরনের নেগেটিভ পজিটিভ ধারণা কিন্তু তৈরি হয়েছে। মাত্র 5 মাসের ব্যবধানে অনেক জায়গাতে সমন্বয়করা যেমন ভালো কাজ করছেন, আবার কিছু কিছু সমন্বয়ক আছেন যারা এই ধরনের গুন্ডামি পান্ডামিতে লিপ্ত হয়ে গেছেন। তারা মনে করছেন যে না ভাই, 5ই আগস্ট আমরা ঘটাইছি, তোমরা সাধারণ শিক্ষার্থী আমাদের ডাকে আসছো, উই আর দ্য বস। ক্রেডিট নেওয়া থেকে শুরু করে অনেক কিছুতে অনেক সমন্বয়ক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। আবার কেউ কেউ বলছেন অনেক জায়গায় চাঁদাবাজি বিভিন্ন ধরনের ঘটনাতে কিন্তু সমন্বয়কদের নাম উঠে আসছে। তবে এদের ব্যাপারে বৈষম্যবিরোধী যে আন্দোলনের প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু অনেক জায়গায় ব্যবস্থাও নিয়েছে, অনেককে বহিষ্কারও করেছে বা এই থেকে সেক্টর থেকে তাদেরকে বাদও দিয়েছে। এখন এই প্রান্ত বড়ুয়া নামক সমন্বয় যেই ঘটনা ঘটাইছে সমন্বয়ক, আমরা আশা করি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যারা নেতারা আছেন তারাই সমন্বয়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নয়তো ওই যে ছাত্রলীগ সাময়িক বরখাস্ত করতো, আবার পরে দেখা যেত এই লোকটা ছাত্রলীগের কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় তার অ্যাক্টিভিটিস চালাইতো, তখন মানুষের কাছে বিষয়গুলো বিরক্তিকর ছিল। তো এখন সমন্বয়করা তো দায়িত্বে আসছে, বৈষম্যবিরোধী অবস্থান চায়, শিক্ষাঙ্গন নিরাপদ চায়, কিন্তু আবার তাদের হাতেই একটা পোস্টের কমেন্টকে কেন্দ্র করে যদি এরকম ব্যাপক মারামারির ঘটনা ঘটায় তাহলে বিষয়টা নিতান্তই দুঃখজনক। এমনকি মানুষের মনে প্রশ্ন আসতে পারে এই সমন্বয়করা কি পরিবর্তন করবে দেশের। 31শে ডিসেম্বরের যে সম্ভাব্য ঘোষণা, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন অথবা সেকেন্ড রিপাবলিকের ডিক্লারেশন, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, নানান ডাইমেনশন রয়েছে। জানিয়ে রাখি, ঘোষণা দিচ্ছে যারা হাসিনার পতন ঘটিয়েছে, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, সে বিপ্লবের মূল স্টেক হোল্ডার শিক্ষার্থী জনতা এই ঘোষণা দিতে যাচ্ছে। এই ঘোষণার অপেক্ষায় পুরো জাতি। এই ঘোষণার পর রাজনীতিতে নিশ্চিতভাবে নতুন সমীকরণ তৈরি হবে। বিএনপি ছাত্র জনতার সম্পর্ক, বিএনপি জামাত সম্পর্ক, সরকার ছাত্র জনতার সম্পর্কে নতুন মোড় নিবে, নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে। এমনকি রাজনীতিতে কিছু অঘটনও ঘটতে পারে। তবে হ্যাঁ, দ্যাটস পার্ট অফ বিপ্লব। এই অঘটন দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর কিছু হবে। দেশ এবং জাতির জন্য নতুন কোনো ভুলের বৃত্তে আটকে না পড়তে সহায়তা করবে। তবে কিছু অসুবিধা, আমরা আগে বলতাম না রাষ্ট্র মেরামতের কাজ চলছে, একটু ডিস্টার্ব মেনে নিন, একটু ধৈর্য ধরুন। আবারও রাষ্ট্র মেরামত হবে, চাঁদাবাজদের শায়েস্তা করতে হবে। চাঁদাবাজরা 31শে ডিসেম্বরের ঘোষণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।
আরো সহজভাবে যদি বলি, আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধভাবে 31 ডিসেম্বরের যে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন অথবা জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন এর বিরুদ্ধে দাঁড়াবে। তবে সরকার কি করবে, এটা হচ্ছে আমার এখনকার আলোচ্য বিষয়। দর্শক, একটা খবর, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এই কথাটা অনেকের জন্য উদ্বেগের, অনেকের জন্য চিন্তার। অনেকে জানতে চাচ্ছেন, ভাই হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট বলেছেন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন নাও আর নেভার, এবং তিনি নিজেই বলে দিয়েছেন 31 ডিসেম্বর 2024 শহীদ মিনার চলে আসুন। মানে এই ঘোষণাটা যারা দিয়েছে তাদের মধ্যে আসিফ মাহমুদ নিজেও একজন, নাহিদ ইসলামও। অতএব আসিফ, নাহিদ, মাহফুজ তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের সাথে জড়িত এবং দে আর অলসো ইনফ্লুয়েন্সিয়াল পার্ট অফ দিস গভর্নমেন্ট। বাট সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে এই ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পর্ক নেই। তাহলে বাস্তবতাটা কি? তাহলে সরকারকে বিরুদ্ধে দাঁড়িয়েছে না? এখানে একটা বিষয় দেখেন, হ্যাঁ, জুলাই রেভলিউশনে বা ঘোষণাপত্রে, প্রোক্লেমেশনে বা সেকেন্ড রিপাবলিকে যা থাকবে সেটা যদি সরকারের সাথে বা সরকারই করত, সরকারের যদি কোনো বিষয় হতো তাহলে তো শহীদ মিনারে ঘোষণা দিতে হতো না, তাহলে তো গেজেট প্রকাশ করত অথবা কোনো ডিক্রি জারি করত। অতএব সরকারের সাথে এটা সম্পর্ক থাকবে না, এটা একেবারে স্বাভাবিক। আর সরকার এটা করবে, সরকার সমর্থন করে একেবারে প্যাট্রোনাইজ করবে শুরুতে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতা তারাও তো এটা এক্সপেক্ট করেনি। তবে এই কথাটা এটা হতাশাজনক নয়, এটা সরকারের সাথে কোনো বিরোধ নয়। তবে হ্যাঁ, কি ঘোষণা দেয় সেটার উপর ভিত্তি করে সরকার অনেক কিছু কনসিডার করার চেষ্টা করবে। আমি এটা আগেই বলেছি, সরকার যে সবকিছু কনসিডার করবে সেটাও নয়। সবকিছু মেনে নিলে আবার ছাত্রদের রাজনীতি করার কিছু থাকে না, সব তো মানা হয়ে গিয়েছে। যেমন বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, সাপোজ সৌদি আরবের মতো ইসলামিক আইন কায়েম হয়েছে, তাহলে ধর্মভিত্তিক দলগুলো কি বলবে? কিছু বলার আছে? হয়ে গেছে, এখন আপনার ঘরে যে ঘুমান, যেমন সৌদি আরবের রাজনীতি নেই, এরকম কিছু বিষয় থাকে। কিছু মানবে, কিছু মানবে না। তবে এই যে সরকারের যে বক্তব্য সরকারের পক্ষ থেকে, এখন এটা কি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান কিনা? না, মোটেই না। আর আসিফ, নাহিদ, মাহফুজ এরা বিপ্লবী, এরা ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত মত হিসেবে এই ঘোষণার সাথে একমত বা এর সাথে জড়িত, কিন্তু সরকার হিসাবে এর সাথে জড়িত নয়। এবং এই ঘোষণার পর সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন বক্তব্য দিতে পারেন, এটা একেবারে সিম্পল বা আমরা স্বাভাবিকভাবেই নিব। তবে হ্যাঁ, আমাদের দাবিগুলো ধীরে ধীরে সরকারকে মেনে নিতে আমরা আহ্বান জানাবো বা বাধ্য করব। সরকার যদি বলতো যে ওরা যে ঘোষণাই দিক আমরা কখনোই মানবো না, তাহলে এটা আমরা কন্ট্রাডিক্টরি ধরতাম। কিন্তু যেহেতু বলেছে যে আমাদের সম্পর্ক নেই, তবে কি ঘোষণা দেয় সেটা দেখবো আমরা, এর মানে এটা কোনো সমস্যা না। আসিফ মাহমুদ, নাহিদ কিংবা মাহফুজ আর প্রধান উপদেষ্টা এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই সেকেন্ড রিপাবলিক অথবা এই যেগুলো ওরা ঘোষণা দিতে যাচ্ছে, এগুলো ডক্টর ইউনূস আগেই বলেছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে এক্সিকিউট করতে পারেননি। এর জন্যই জনমত দরকার, শিক্ষার্থীদের প্রেশার দরকার। যেমন ডক্টর ইউনূস যে রিসেট বাটন পুশ করার কথা বলেছিলেন, এই রিসেট বাটনের অর্থ কি জানেন? এই রিসেট বাটনে হচ্ছে সেকেন্ড রিপাবলিক, যে এই 72 সংবিধানকে কবর দেয়া। রিসেট বাটনের একটা অর্থ হচ্ছে 72 সংবিধানকে কবর দেয়া। অতএব সরকারের সাথে এই ঘোষণার কোনো কন্ট্রাডিকশন এখনো হয়নি। হলে সরকারকে আমরা বাধ্য করব, জনগণ বাধ্য করবে, দ্যাটস ইট। অতএব এটা উদ্বেগের কিছু নয় বলে আমি মনে করি। তবে এটা ঠিক যে বিএনপি এটাকে তাদের বিরুদ্ধে নিবে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে নিবে। বিএনপি আওয়ামী লীগ ভার্সাস শিক্ষার্থী জনতার সম্পর্কে নতুন মন নিবে এবং সরকারকে প্রতিনিয়ত এগুলো যাতে না মানে এই জন্য চাপ প্রয়োগ করে যাবে বিএনপি আওয়ামী লীগ, যেমন চুপ্পুকে বিএনপি আওয়ামী লীগ একত্রে রক্ষা করে দিয়েছে। এরকম 31 ডিসেম্বর প্রকাশিত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এর সঙ্গে সরকার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বরং এই ঘোষণাটা শফিকুল আলমের পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে সরকারের সাথে সম্পর্ক নেই, এটা পজিটিভ মনে করি। কারণ সরকার এটা করেছে, তাহলে তো এই সরকার সবার সরকার বা বিএনপি এই সরকারের বিরুদ্ধে বলার আরো বেশি যুক্তি পাবে। অতএব সরকারের সাথে সম্পৃক্ত নেই, এটা বিএনপির অপতৎপরতা ঠেকাতে এই ঘোষণাটা বা এই বক্তব্যটা আরো ভালো বলে আমি মনে করি। তিনি বলেন
এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, প্রাইভেট ইনিশিয়েটিভই তো এক পর্যায়ে যৌক্তিক হলে সরকার মেনে নেবে, সরকারকে মানতে বাধ্য করবো আমরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না। এর মানে এখন পর্যন্ত সরকারের সাথে কোনো বিরোধ হয়নি। তবে ওই যে ডক্টর ইউনূসের রিসেট বাটন আর এই ঘোষণাপত্র প্রায় সেম হবে। সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে। তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতার অংশ হিসেবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা তাৎক্ষণিক ব্যাখ্যা দিয়েছি। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলেছি। মূল হচ্ছে যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা সেকেন্ড রিপাবলিক, এটা নিয়ে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত যৌক্তিক অবস্থানে আছে। তবে বিএনপির সাথে ফাটাফাটি বাজবে এবং এটা জনগণের জন্য ভালো হবে। বাংলাদেশিরা যে বাংলাদেশকে কত ভালোবাসে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি রক্ষার জন্য প্রতিটা মানুষ কিন্তু তার জীবন দিতে প্রস্তুত। আর আমাদের সশস্ত্র বাহিনী অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে। উনি ড্রোন কিনেছেন, চীন থেকে বিমান আসছে, যুদ্ধ বিমান আসবে, উনি পাকিস্তান থেকে আমরা মিসাইল তৈরি যে কারখানা সেটা স্থাপন করব। তারপরে অনেক সামরিক উপকরণ চলে আসবে। বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হবে। আর আমি এখানে একটি কথা বলে রাখি, এদেরকে পূর্ণ সামরিক ট্রেনিং দিতে হবে, যেটা আগে পাকিস্তান হলে ইওটিসি ছিল, এখন এটা ন্যাশনাল ক্যাডেট কোর। এদেরকে এইভাবে আমরা এমনভাবে গড়ে তুলব। ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লক্ষ, অথচ সারা মুসলিম বিশ্ব তার ভয়ে কম্পমান। আমরা বাংলাদেশকে যদি ইসরায়েলের মতো করে শক্তিশালী ছোট্ট একটি দেশে, গ্রেটার ময়মনসিংহের সমান একটা দেশ, এই দেশকে আমরা, অথচ বাংলাদেশে 18 কোটি লোক, তার মধ্যে বেশিরভাগ লোকই দেশকে ভালোবাসে, কিছু লোক ছাড়া, আওয়ামী ঘরানার লোকজন ছাড়া, যারা দেশকে ভালোবাসে না। আমরা যদি এই 18 বছর থেকে শুরু করে 40 বা 45 বছর বয়স সবাইকে সামরিক ট্রেনিং দিয়ে রাখি, আমরা যদি আমাদের দেশকে ঠিক ইসরায়েলের মতো করে একটি ছোট দেশ হলে কিভাবে শক্তিশালী করতে পারি। আকারে ছোট, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একটি প্রধান দেশ। তো মিঠুন চক্রবর্তী কি বলতে চান যে আমাদেরকে কোনো গুরুত্বই দিবে না? আমরা যে কত শক্তিশালী হয়ে যাচ্ছি, যে 2025-কে 2030-এর মধ্যে বিশ্ব তাকিয়ে দেখবে যে বাংলাদেশ সব দিক দিয়ে, সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে যাচ্ছে। ভারত থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হচ্ছে। দাদা বাবুরা বাবার করে বলে না যে পাঠাবো না, হ্যান করবো না, ত্যান করবো না, পাঠাইতে হবে না, আমরা নিষিদ্ধ করতেছি, ওয়েট করো। দেখেন, আপনার বাংলাদেশ সুন্দরভাবে চলতেছিল, শেখ হাসিনার সময় হুট করে ডিমের দাম বেড়ে গেল, সারা বাংলাদেশে ডিম নেই। ডিম কি সত্যিই ছিল না? ডিম বাংলাদেশের ছিল, কিন্তু এটাকে অভাব দেখানো হয়েছিল কি জন্য? ইন্ডিয়াকে বাংলাদেশে ঢোকানোর জন্য সিন্ডিকেট করে বাংলাদেশে ডিমের চাহিদা বোঝানো হয়েছে, ডিম নাই, এটা বোঝায় কি করছে? ইন্ডিয়াকে বাংলাদেশে ঢোকাই দিয়েছে ব্যবসা করার জন্য। ইন্ডিয়া সুযোগ পেয়ে গেছে, প্রতিটা জায়গা থেকে এইভাবে ইন্ডিয়াকে সুযোগ করে দেওয়া হয়েছে। আপনি একদম চিন্তা করেন, সবকিছু নর্মালভাবে চলতেছে, হুট করে একটা জিনিসের দাম যদি 2 টাকাও বেড়ে যায়, 2 টাকাও যদি বেড়ে যায়, ওই জিনিসের যদি চাহিদা প্রতিদিন, আমরা তো 18 কোটি জনগণের একটা দেশ, 18 থেকে 20 কোটি, ওই জিনিসের চাহিদা যদি প্রতিদিন 5 কোটি হয়, ধরেন ডিমের চাহিদা ধরেন 5 কোটি সাপোজ, ডিম যদি প্রতিদিন 5 কোটি ডিম লাগে, তাহলে যদি প্রতিটা ডিম থেকে যদি 2 টাকা করে বের হয়ে যায়, 10 কোটি টাকা চলে গেছে। কিন্তু এই সুযোগটা কে করে দিছিল? শেখ হাসিনা। ইন্ডিয়ার সাথে যুদ্ধ চলতেছে এক প্রকার, আমাদের মানে কথার যুদ্ধ চলতেছে। ইন্ডিয়া পণ্য দিবে না, হ্যান করবে না, ত্যান করবে না। অনেক পণ্য নষ্ট হয়েছে ইন্ডিয়াতে। যেহেতু ইন্ডিয়াতে পেঁয়াজ আলু নষ্ট হয়েছে, তাহলে কি হওয়ার কথা ছিল? বাংলাদেশে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কেন? কারণ ওগুলো তো আমাদের দেশে আসতে পারেনি, সেক্ষেত্রে দাম বাড়ার কথা ছিল। কিন্তু ঘটনা ঘটছে উল্টা। কি হয়েছে? বাংলাদেশের জিনিসের দাম আরো কমছে। কি জন্য কমছে? এবার এই যে আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হওয়ার জন্য ইন্ডিয়ার পেঁয়াজের উপর কিন্তু আমাদের চাহিদা নেই, অটোমেটিক কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দামও কমে গেছে, আলুর দাম কমছে, পেঁয়াজের দাম, সব দাম কমে গেছে। এটা জিনিসটা বোঝেন। এইভাবে তো আমরা একটা মার্কেট করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন না, তারপরেও আমরা ইন্ডিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য। শেখ হাসিনা যেমন ইন্ডিয়াকে সবকিছু দিচ্ছে কি জন্য? কারণ সুযোগ সুবিধা নিতে। তুমি এটাও বলছে শেখ হাসিনা যে আমি যা দিচ্ছি ইন্ডিয়াকে কখনো ইন্ডিয়া ভুলতে পারবে না, এটা তো বলছে যে আমি যা নিজে দিচ্ছি এটা কখনো ভুলতে পারবে না। না, সেদিন শেষ। অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা ইন্ডিয়া থেকে আমদানি করবো না। যে জিনিসগুলো আমরা উৎপাদন করতে পারবো সেগুলো দেশেই করতে হবে। মূলত দেখেন, উৎপাদন যেগুলো হয় এগুলা কিন্তু অধিকাংশ মনে করেন যে ব্রোকাররা করে শুধু সুবিধা নেওয়ার জন্য। বাংলাদেশের থেকে ভালো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের পোশাক যায় ইউরোপ আমেরিকাতে, আর আমরা ইন্ডিয়ান পোশাক আমদানি করি ইন্ডিয়ান পোশাক। তারপর আপনার অধিকাংশ জিনিস যেটা প্রয়োজন না, তারপর আমরা ইন্ডিয়া থেকে আনতেছি।
এই জিনিসগুলো আর হবে না। এক্সট্রা টাকা পয়সা আর আমরা ইন্ডিয়া দাদা বাবুদের দিব না, ডিরেক্ট কথা। ইন্ডিয়া দাদা বাবুদের আমরা এক্সট্রা টাকা পয়সা দিব না। দেখেন আমাদের পেঁয়াজের চাহিদা হচ্ছে 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন, 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমরা উৎপাদন করি কতটুকু? 30 থেকে 32 লক্ষ মেট্রিক টন। তারপর আমরা প্রতি বছর এই 10 লক্ষ মেট্রিক টন ইন্ডিয়াকে ধরা থাকি, ইন্ডিয়াকে আমরা ধরা থাকি। শেখ হাসিনা কি এই যে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোন উদ্যোগ নিছে? বাংলাদেশের কৃষকদের ডিমোটিভেট করছে। বাংলাদেশের কৃষকদের শুধু নামেই বলছে যে জায়গা খালি রাখবে না, বাংলাদেশের সব জিনিসের দাম, সারের দাম, ওষুধের দাম বাড়াই দেওয়া হয়েছে। কৃষক মানে উৎপাদন করতে পারে নাই, কৃষক ভয় পাইছে যে আমি উৎপাদন করবো না, উৎপাদন করতে দাম পাচ্ছে না। কিন্তু বাংলাদেশের চামড়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। চামড়া শিল্পকে কেন? প্ল্যান করে ইন্ডিয়ার মার্কেট ধরে দেওয়ার জন্য এই কাজগুলা করছে। এই কাজ আর হবে না। ইন্ডিয়ার দাদা বাবুরা অলরেডি বাংলাদেশের মার্কেট হারাই ফেলছে, আরো হারাই ফেলবে। পেঁয়াজের দাম কমছে। আগে বলছে শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগ বলতো ইন্ডিয়ার সাথে টক্কর দিব, ইন্ডিয়া পেঁয়াজ না দিলে তো পেঁয়াজ খাইতে পারবো না। এই টক্কর আর ইন্ডিয়া এখন দিতে পারবে না। ঠিক আছে, এই টক্কর আর ইন্ডিয়া দিতে পারবে না। দেখবেন এই যে সিদ্ধান্ত নিছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা উৎপাদন করতে পারি সেগুলো আমদানি করবো না, এই সিদ্ধান্তে দেখবেন বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো বেড়ে যাবে। জুলাই বিপ্লবের নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে এই যে সংবিধানের কবর রচনা ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, এই যে দাবি দাওয়াগুলো, এটা আরেকটু স্পষ্ট এবং সুনির্দিষ্ট করতে হবে। বরং আমি তোমাদেরকে বলবো, তোমাদের এই ঘোষণার উদ্দেশ্য যেন অত্যন্ত সুনির্দিষ্ট হয় ও তা প্রয়োগের ও আদায়ের যেন একটা নির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হয়। তোমরা যদি সেটা নিশ্চিত না করো, তাহলে তোমাদের যেই ঘোষণা, সেই ঘোষণা এবং উদ্দেশ্যটা দুর্বল হয়ে যাবে এবং তা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন এমন অনেক মুরব্বী ব্যক্তি আছেন, সুতরাং আমি সংবিধান নিয়ে বেশি কথা বলবো না। তবে প্রফেসর আলী রিয়াজকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার উপর আমার যথেষ্ট আস্থা আছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করাটা আসলে এর মাঝখানে কি ফল বা কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। বরঞ্চ আমাদেরকে সরাসরি বলতে হবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে হবে। কারণ আওয়ামী লীগ যেই পরিমাণ গণহত্যা এবং অপরাধ সংগঠন করেছে বাংলাদেশে, তাই যথেষ্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করা। তাই তোমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট, সুনির্দিষ্ট হতে হবে। বিএনপির যে করুণ অবস্থা দেখছি, তাতে আমি ভবিষ্যতে বিএনপির মাধ্যমে এই দেশে কোনো স্থিতিশীলতা এবং অবস্থার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। বিএনপি যতদিন পর্যন্ত নিজেদের ভিতরে সংস্কার নিশ্চিত না করতে পারবে, এই বিএনপির কাছ থেকে কিছু আশা করা যায় না। এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই, সকল আদর্শ মরে গেছে। তারপরে গত 16 বছরে এই বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায়। এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিএনপির উপরের লেভেলের প্রায় সকল নেতা, সবাই না হলেও প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। ভারত আওয়ামী লীগ একই কথা, তাদের পকেটে বিক্রি হয়ে গেছে। আর স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে এই বিএনপি আওয়ামী লীগের হাতে, দেশে থাকা লোকজনের, আওয়ামী লোক সন্ত্রাসীদের কাছে যত টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আদায়ের জন্য তাদেরকে আওয়ামী লীগের ব্যক্তিবর্গকেই পুনর্বাসন করার চেষ্টা করে চলেছে বিএনপি। একই সাথে সারা দেশে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ বিএনপির উপরে নেই। তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চয়তার জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই তোমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। আমি শুনেছি বা পড়েছি যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। তারা যেই সরকারই আসুক না কেন, তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে, যা আমার খুব ভালো লেগেছে এবং তাকে আমি সমর্থন করি। তোমাদের বিশাল ভূমিকা রাখার এখানে সুযোগ আছে, তাই তোমরা সেই ভূমিকা রেখে যাও। পাশাপাশি তোমরা বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে তোলো। কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না উঠলে ভবিষ্যতে নির্বাচনে একটা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। আর যখনই রাজনৈতিক ভারসাম্য না থাকবে, তখনই কিন্তু আবার একটা স্বৈরাচার তৈরি হবে। জামাতের সংগঠন শক্তিশালী, কিন্তু জামাতের সেই নেতৃত্ব আর নেই। জামাতের নেতৃত্বকে ভারত হাসিনার মাধ্যমে বহু আগেই ফাঁসি দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই বিপ্লবটাকে আসিফ নজরুলরা মেরে ফেলেছে, বহু আগে হাইজ্যাক করে নিয়েছে, যা বহুবার ব্যাখ্যা করেছি। কিন্তু এখনো সময় আছে এই বিপ্লব
এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতার স্বার্থে, নিপীড়িত জনগণের স্বার্থে এই বিপ্লবকে আবার রক্ষা করা এবং শক্তিশালী হয়ে দাঁড় করিয়ে তোলা। একটা শুভ সংবাদ দিচ্ছি, আমাদের কিংবদন্তির নায়ক, বহু অপপ্রচারের শিকার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা, যিনি আজ প্রায় বহু বছর হলো, সেই 1976 সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত, তিনি দেশে ফিরছেন। দেশের ভেতরেও কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। মেজর ডালিম কিন্তু 15ই আগস্টের, যাদের বয়স এখন 60-এর দশকে, তারা নিশ্চয় তাদের মনে আছে, আমি মেজর ডালিম বলছি। দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবুরকে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এ কথা বোধহয় বলেছিলেন, আবছা মনে পড়ছে আমার। যাই হোক, ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন। তারপরে আপনারা জানেন তাকে কি ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান তাকে চাকরিচ্যুত করলেন। শুধু তাকে না, আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নূর, যিনি টরন্টোতেই আছেন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল। এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি। তিনি 1965 সালেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তিনি কিন্তু একজন বীর উত্তম। এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি, যারা যুদ্ধে আহত হয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু এই 1975-এর অগাস্ট বিপ্লবের বীর সেনানী, নেতৃত্ব দানকারী। মানে কর্নেল ফারুক বলেন, রাশেদ চৌধুরী বলেন, মেজর ডালিম বলেন, এরা সবাই। গাজী, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে। অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এবং এই সব এই দিনটা নিয়ে সবাই কি পরিকল্পনা করেছিল সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি, এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা ঝামেলা চলছে বিশেষ করে সেইটা আপনাদেরকে দেখিয়েছি, যে বাংলাদেশ কিন্তু বসে নাই, বাংলাদেশ সবসময় ভারতের বিপক্ষে এখন প্রতিবাদ করতেছে, অন্যদিকে ভারতে কিন্তু বসে নাই। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।